বিজেপি ঘোষণা করেছে ৩,০০০ টাকা। এখানে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন বা বিজেপি যারা কর্মকর্তা আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ ভাই আপনাদের তো অনেক রাজ্যে শাসন কার্য চালাচ্ছেন, কোন রাজ্যে মহিলাদেরকে ৩,০০০ করে দিচ্ছেন সেই রাজ্যটার নাম বলুন। অলরেডি যে রাজ্যে ক্ষমতায় আছে সেখানে ৩,০০০ দেয়নি। ঠিক কেমনটা উড়িষ্যায় দেখে নেন, লাস্ট 16 থেকে 18 মাস অন্নপূর্ণা ভান্ডার নাম দিয়ে আছে, তারা এখনো পাচ্ছে না। 16 থেকে 18 মাস টাকা তাদের অ্যাকাউন্টে ঢোকেনি। চলে যান দিল্লিতে গিয়ে খবর নিন, প্রায় ওখানে 1 বছরের বেশি হয়ে গেল সময়, ওখানেও যাতে তাদের মহিলাদের জন্য যে বরাদ্দ করার কথা বলেছিল তাদেরকে দেওয়া হয়নি। তো এখানে ৩,০০০-এর গল্প একইভাবে হচ্ছে, শুধু ইচ্ছে গিয়েছে আম খাওয়া, জাম গাছ লাগালে আম পাওয়া যায় না। আপনারা চাইছেন সুষ্ঠু সমাজ ব্যবস্থা, তাহলে বিজেমূলকে ভোট দিলে এটা পাওয়া যায় না। সুষ্ঠু সমাজ ব্যবস্থা আইএসএফ বামপন্থীরা প্রতিষ্ঠিত। পেপার পত্রিকায় দেখেছেন অন্য বিধায়কের সম্পত্তি বেড়ে গেছে আর ভাঙড়ের বিধায়কের সম ইনকাম কমে গেছে। এই স্বচ্ছতা বাম আইএসএফ নিয়ে আসতে চাইছে, অর্থাৎ এখানে দুর্নীতি হবে না, কাটমানি হবে না, সিন্ডিকেট রাজ বন্ধ হবে। আপনার অধিকারে আপনি মাথা তুলে বাঁচবেন, আপনি বিল্ডিং করবেন, আমি বালি পাথর সিমেন্ট দেবো না। আপনার যার কাছে মনে হবে কোয়ালিটি সম্পন্ন মাল আছে তার কাছ থেকে নিতে পারবেন, কিন্তু এখন যে সিন্ডিকেট রাজ চলছে চিরতরের জন্য অভিধান নেতৃত্বে এই রাজারহাট থেকে আমরা খতম করব, যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন। না সুযোগ দিলে কিচ্ছু করার নেই। সব থেকে বড় পাওয়ার আপনাদের হাতে আছে, আর্টিকেল 326 ভোট দানের স্বাধীনতা, রাইট। সেই রাইটটাকে ঠিকভাবে এক্সারসাইজ করুন, তাহলে সুন্দর একটা সমাজ উপহার পাবেন। অন্যথায় কি হবে জানেন, আমার কাছে গিয়েছিল, এই আপনার রাজারহাট নিউ টাউনের কথা বলছি, রাতারাতি 250 বিঘে কৃষিজ জমি হিটকোর নামে চলে গেল। যিনি লোকাল দায়িত্বশীল আছেন জনপ্রতিনিধি, তাকে বারবার বলার পরও তিনি কোনো কর্ণপাত করেনি। কিন্তু আমার প্রশ্ন এখানে যে আমার চাষযোগ্য জমি কেন আমার ইচ্ছার বাইরে কেন হিট করতে যাবে? আমার সাথে আলোচনা করতে হবে, আমার কনসার্ন নিতে হবে। আমি উন্নয়নের পক্ষে উন্নয়নের বিপক্ষে নয়, পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণ সহ যে চুক্তিতে আসবে তারপরেই আমি সেখানে হ্যান্ড ওভার করবো। কিন্তু না জানিয়ে রাজা আর প্রজার মতো আচরণ করা হচ্ছে। কিন্তু আমরা সবাই এই রাজার দেশে এই আচরণটা আমরা করতে পারছি না, আমরা ভুল জায়গায় বুতামটা প্রেস করার জন্য। তাই অনুরোধ করছি, এটা শুধু নয়, আগামী দিনেও ভয়ঙ্কর আপনার আমার উপরে একটা প্রেশার আসতে চলেছে। এখন ভোটাধিকার নিয়ে টানাটানি চলছে, আগামী দিনে নাগরিকত্ব নিয়ে টানাটানি চলতে পারে। তাই আপনাদের বলবো, যদি মনে হয় প্রথম সারিতে দাঁড়িয়ে সবার সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে রাজারহাট নিউ টাউনের মানুষের জন্য লড়াই করতে পারবে, তাহলে আমি বলবো আগামী 29 এপ্রিল অন্য কোনো সিম্বলে হাত দেওয়ার দরকার নাই। আপনি ইভিএম মেশিনের 2 নম্বর বুতাম টিপে যে কাস্তাতুরি তারা চিহ্নকে ভোটে জিতিয়ে আপনি বিধানসভায় পাঠান। আপনার বিপদে আপদে ঠিক যেমন রেড ভলেন্টিয়ার হয়ে হিসাবে এরা মাস্টে নেমেছিল কোভিড কালে, যখন কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, আইএসএফ এর গুটি কয়েক মানুষ আর রেড ভলেন্টিয়াররা মানুষের পাশে গিয়ে মানুষের দ্বারে গিয়ে মৃত্যুকে উপেক্ষা করে, ভয়কে উপেক্ষা করে মানুষের পাশে যেমন ভাবে দাঁড়িয়েছিল, মানুষকে পরিষেবা দিয়েছিল। আগামী দিনে যদি কোনো ধরনের বিপর্যয় আসে, সে সরকার দ্বারা হতে পারে বা প্রাকৃতিক বিপর্যয় হয়, সবার সামনে এই বিধানসভাতে অভিধান নেতৃত্বে প্রিয়াঙ্কা বর্মনদের নেতৃত্বে মানুষকে উদ্ধার করা হবে। তাই আপনাদের বলবো যে আপনারা জনপ্রতিনিধি যে হবে তাকে একটু বাছুন। আগামী 5 বছর কেমন থাকবেন সেটা নির্ভর করছে 29 এপ্রিলের ওপরে। সুতরাং কারো কথায় প্ররোচিত হবেন না, কারো মিথ্যা আশ্বাসের কাছে নিজেকে বিকিয়ে দেবেন না, 500 টাকা বিরিয়ানির প্যাকেটে ভোটটা বিক্রি করবেন না। তবে যদি দেয় ছেড়ে দেবেন না, সব নিয়ে নেবেন। অনুরোধ এটাই, একটু বুঝতে হবে আপনাকে আমাকে। আজকের পশ্চিমবাংলার দুরবস্থা কোন জায়গায় দাঁড়িয়েছে। আজকে পশ্চিমবাংলা শিল্প নয়, বামেদের আমলে যে স্পেশাল ইকোনমিক জোন যেগুলো তৈরি হয়েছিল, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, ফলতা 5.5 লক্ষ কর্মচারী কাজ করতো সেখানে। সেই 5.5 লক্ষ কর্মচারী বাংলার সবাই ছিল। আজকে দেখুন সেখানে মাত্র 25,000 মানুষ কাজ করছে। অর্থাৎ এই আজকের ডেটে 25,25,000 মানুষ ওখানে কাজ হারিয়েছে। এটা বাংলার জন্য ভালো না খারাপ? আর আমরা আপনাদের কি বলছি,
আমরা নতুন নতুন কর্মসংস্থান তৈরি করব। বাংলার ছেলে বাংলাতেই কাজ করবে, বরঞ্চ বাইরে থেকে আসলে তাদেরকে আমরা তাড়াবো না, আমরা স্বাগত জানাবো, করুক। কিন্তু হ্যাঁ, বাঙালিদের ওপরে যদি টেন্ডিমেন্ডি করে সাহিত্য কোনো কিন্তু ছাড় হবে না। তবে আপনাদের একটু ভাবতে হবে, অনেকে অনেক বোঝাবে। এখন বিজেপির পক্ষ থেকে হিন্দু হিন্দু ভাই ভাই বলবে, আর তৃণমূলের পক্ষ থেকে হিজাব দেবে মাথায়। কিন্তু আপনারা বলুন, হিন্দু হিন্দু ভাই ভাই বললে সত্যি কি হিন্দুর ভালো চায় এরা? আমি অনেস্টে বলছি, যদি হিন্দু হিন্দু ভাই ভাই বলে সত্যিকারের অর্থে হিন্দু ভাইদের উপকার করে, অন্তত নওশাদ সিদ্দিকী এতে বুকে ব্যথা লাগবে না। আপনারা যারা মুসলমান আছে, কারো বুকে ব্যথা লাগবে হিন্দু ভাইয়ের উপকার হলে? কারো লাগবে? কারণ আমাদের তো প্রতিবেশী তারা। আমার উপকার না হলে আমার হিন্দু ভাই যদি উপকার হয়, ক্ষতি কিসের? কিন্তু যিনি হিন্দু হিন্দু ভাই ভাইয়ের স্রষ্টা, তিনি শুধু নাম কাওয়াস্তে ভোট লুটার জন্য স্লোগানটা তৈরি করেছেন। আমি শুনেছি ওনার নাকি পেট্রোল পাম্প আছে, তাই শুভেন্দু বাবুকে আমি বলবো, হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তখনই সার্থক হবে আপনার সর্বপ্রথম কাজ হবে পেট্রোল পাম্পের সামনে বড় করে হেডিং করে লিখে দেন, ব্যানার লাগিয়ে, হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমানের জন্য তেল বিক্রি নাই, তার বেলায় নাই। তখন তোর ব্যবসাটা ভালো বোঝে। শুধু ভোটটা লুটার জন্য হিন্দু হিন্দু ভাই ভাই। গুজরাটে পিছড়ে বর্গের মানুষ, শুধু তার এই বছর 20 ছেলে একটা বাচ্চা ছেলেকে বেটা বলে ডেকেছে। অপরাধ হচ্ছে এতটুকুই যে পিছড়ে বর্গের, ও দলিত, ও একটা উচ্চ বর্ণের লোককে বেটা বলে ডাকবে, পিটিয়েছে। এক্সইউভি গাড়ি কিনেছে পিছড়ে বর্গের, ওরা তো সাহস, এক্সইউভি গাড়ি চড়বে, গাড়ি থেকে নেবে পিটিয়েছে। আদিবাসী দলিত হওয়ার অপরাধে উচ্চবর্ণের মন্দিরের কলের পানি পান করেছে, পিটিয়ে মেরে দিয়েছে। ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাচ্ছিল, পিছড়ে বর্গের হওয়ার জন্য রাস্তা থেকে নামিয়ে পিটিয়েছে। শুধু তাই নয়, মারা গিয়েছে। এটা ব্যাঙ্গালোরের ঘটনা বলছি। পিছড়ে বর্গের হওয়ার জন্য দাহ করতে দেয়নি শ্মশানে। সে ম্যাক্সিমাম জায়গা যেখানে বিজেপি পরিচালিত রাজ্য, সেখানে আজকে কি অবস্থা চলছে। 2014 থেকে 2019 সারা ভারতবর্ষে 11,000 আক্রমণের শিকার হয়েছিল দলিতরা। মুসলমানদের সংখ্যায় জন্য বলছি না, ও কাউন্টলেস হয়ে যাবে। কিন্তু মুসলমান হিন্দু ভাই ভাই তো শুভেন্দুবাবু স্লোগান দেয়নি, হিন্দু হিন্দু স্লোগান দিয়েছিল। একটু দেখার চেষ্টা করুন। তাই আপনাদের বলবো, যারা হিন্দু সমাজের মানুষ আছেন বা যারা তৃণমূলের দুর্নীতি অন্যায়ের হাত থেকে বাঁচার জন্য, তৃণমূলের অপশাসনের হাত থেকে বাঁচার জন্য, তথা তৃণমূলকে টাইট করতে হবে এই ভেবে যারা বিজেপিকে ভোটটা দিচ্ছেন, আপনাদের অনুরোধ করব, ভোটটাকে নষ্ট করবেন না। যদি মনে করেন তৃণমূলকে টাইট দিতে হবে, তৃণমূলের অন্যায়কে বন্ধ করতে হবে, সকালে তৃণমূল, রাত্রে বিজেপি, আবার সকালে তৃণমূল, এই সব্যসাচী সাহেবের মতো 2 নম্বর নেতাগুলোকে যদি টাইট করতে চান, আমি আপনাদের বলবো, আপনাদের মূল্যবান ভোট আসুন 29 এপ্রিল ইভিএম মেশিনে 2 নম্বরে কাস্তে হাতুড়ি তারাকে দেন। কারণ এই তৃণমূলের অন্যায় প্রশাসনকে বন্ধ করতে পারবে একমাত্র বামপন্থী আইএসএফরা। তাই আপনাদের ভোট নষ্ট করবেন না। যারা ভাবছেন বড় ফুল জোড়া ফুলকে জব্দ করবে, এদের ভাবনাটাই বৃথা হবে। কারণ এখানে পিঠের চামড়া তুলে দিচ্ছে বড় ফুলের কর্মীদের, জোড়া ফুল মেরে, আর ওইদিকে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির সাথে এসি রুমে বসে চা খাচ্ছে। তাহলে শুভেন্দু অধিকারী কি জব্দ করবে? জব্দ তো নওশাদ সিদ্দিকীরা করবে। দেখতে পাচ্ছেন না, এক বিধায়ক সংযুক্ত মোর্চাদের ঘুম হারাম করে দিয়েছে। কদিন আগে অভিষেক বাবু বলছিলেন যে নওশাদ সিদ্দিকীরা, যদি আমার নাম ধরেই বলছেন, যদি এত সৎসাহস থাকে, কেন্দ্রীয় অমিত শাহ আর পুলিশ নিয়ে ঘুরছে, নিরাপত্তা ছেড়ে দিক, রাজ্য প্রদান করবে। সত্যি শুনতে খুব মিষ্টি লাগছে, শুনলে জান ঠান্ডা হয়ে যাবে। তবে নওশাদ সিদ্দিকী অত কাঁচা খেলাড়ি নয় অভিষেক বাবু। বীরত্বের গদি ছেড়ে এসে রাজনীতির ময়দানে নেমেছে। শরীরকে এমনি আর কালো করছি না, অনেক মেহনত করে হচ্ছে। আমি অভিষেক বাবুকে বলবো, আপনার পিসিমণিকে জিজ্ঞাসা করুন, একাধিকবার চিঠি দিয়েছে। মিনিমাম একজন বিধায়কের যে নিরাপত্তা রক্ষীর প্রয়োজন হয়,
এটা বাই ডিফল্ট যাকে দেওয়া হয় ততটুকু পর্যন্ত আপনার পিসিমণি দেয়নি। তারপরে আমি কি করলাম, স্পিকার স্যারকে চিঠি করলাম যে আমাকে নিরাপত্তা প্রদান করা হোক, নিরাপত্তা রক্ষী প্রদান করা হোক, সেখানেও ব্যর্থ হয়েছে। তারপরে আমি অমিত শাহজিকে চিঠি করেছিলাম এই মর্মে যে পশ্চিমবাংলায় বিজেপি বিরোধী যে কটা বিধায়ক আছে নওশাদ সিদ্দিকী ছাড়া সবাইকে নিরাপত্তা রক্ষী দিয়েছে, তাহলে আমাকেও দেওয়া হোক। কিন্তু যাই দিদি তাহাই দাদা, অমিত শাহজিও আমার কথাকে গুরুত্ব দেয়নি, মমতা ব্যানার্জিও দেয়নি। পরিশেষে আমি কোর্টে গিয়েছি, কোর্টের চাবুক খেয়ে কান মুলে আইনের মাধ্যমে আমি সিকিউরিটি নিয়ে ঘুরছি, কারোর দয়ায় দানে নয়। এক নম্বর কথা। তাহলে এই কথাটা সম্পূর্ণ উনি মিথ্যে কথা বলছেন, অসত্য কথা বলেছেন। দ্বিতীয় কথা আপনাদের বলি, উনি যদি অমিত শাহ সিকিউরিটিকে এতই ঘৃণা করে, তাহলে আমিও কথা দিচ্ছি আগামী কাল থেকে আমি নিরাপত্তা রক্ষী ছেড়ে কারো নিরাপত্তা রক্ষী নেব না। ওনাকে কথা দিতে হবে দিল্লির এয়ারপোর্টে নামার পরে দিল্লি পুলিশ উনি নেবেন না। কি বলছি বুঝতে পেরেছেন? অসমে প্রচারে যাবে, অসম পুলিশ উনি নেবেন না, গুয়াহাটি সিটি পুলিশ উনি নেবেন না, এটা ওনাকে বলতে হবে। দিল্লিতে যখন যাচ্ছেন তখন দিল্লি পুলিশ ওনাকে এসকর্ট করে নিয়ে যাচ্ছে। পার্লামেন্টের মধ্যে যখন ঢুকছেন সিআইএসএফ দাঁড়িয়ে থেকে তাকে এসকর্ট করে নিয়ে যাচ্ছেন, তখন মজা লাগে। অমিত শাহর পুলিশ তখন ভালো লাগে। আর নওশাদ সিদ্দিকী মামলা করে যখন আইনি লড়াই করে নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরছে, সহজ সরল সাধারণ মুসলমান দলিত সমাজের মানুষ যারা নওশাদ সিদ্দিকীকে ভরসা করতে শুরু করেছে, যে এক ছেলে যে যার ধর্ম বর্ণ নির্বিশেষে যারই সাথে অন্যায় হোক না কেন তার পাশে দাঁড়িয়ে যে অন্যায় করবে তার বিরুদ্ধে কথা বলে, আমার সম্পর্কে ভুল ধারণা তৈরি করার চেষ্টা করছে। কি বলছি বুঝে আসছে? উনি দিল্লিতে যাবেন, দিল্লি এয়ারপোর্টে নামার পরে নিরাপত্তা রক্ষীরা ওনাকে যখন বার করে দেবেন বা দিল্লিতে যখন নিরাপত্তা দেবেন তখন খুব ভালো লাগে, কোনো অসুবিধা নাই, তখন অমিত শাহর পুলিশ হয় না। উনি ঘোষণা দিক না একবার, তার বেলায় নাই। তারপরেও বলছি এগুলো অহেতুক বিভ্রান্ত করা হচ্ছে। আমি আপনাদের বলবো এই ধরনের বিভ্রান্ত রাজারহাটের মানুষকেও করা হচ্ছে। জিততে পারবে না, জিততে পারবে না আর প্রথম বলতো, তারপরে বলছে সরকার গঠন করতে পারবে না, ত্রিশঙ্কু হয়ে যাবে, এসব গল্প শোনাচ্ছে। তো এই গল্প শোনাচ্ছে। আমি আপনাদের বলছি অত গল্পতে ভেবে লাভ হবে কিছু? আমি আমার পার্টির ছেলেদেরকে কি নিদান দিয়ে আপনাদের বলি, সর্বপ্রথম বলি ভাই তুমি যে বুথের নেতা তুমি সেই বুথে আগে সংগঠন করো। একটা অঞ্চলে 20টা বুথ আছে, তো 20টা নেতা যদি 20টা নিজের বুথের সংগঠন তৈরি করে তাহলে অঞ্চলের সংগঠন দাঁড়িয়ে গেল। এই রাজারহাট নিউ টাউনে যদি 5টা অঞ্চল থাকে, 5টা অঞ্চলে তাহলে 5টা অঞ্চল সংগঠন দাঁড়িয়ে গেল। তো আমি আপনাদের বলবো রাজ্য নিয়ে অত ভেবে আপনাদের লাভ হবে না, এই মুহূর্তে খারাপভাবে নেবেন না। আগে আপনি ভাবেন যে রাজারহাট নিউ টাউন থেকে এবারে আমরা কাস্তে হাতুড়ি তারা চিহ্নকে জিতাবো আইএসএফের সমর্থনে। তাহলে আপনি জিতালেন, ভাঙড় জিতালো, ক্যানিং জিতালো, আপনার রাজারহাট গোপালপুর জিতালো, মধ্যমগ্রাম জিতালো, আমাদের জোটকে জিতালো, উত্তরপাড়া জিতালো, দমদম জিতালো, সাথে সাথে আপনার যাদবপুর জিতলো, ক্যানিং পূর্ব জিতলো, ক্যানিং পশ্চিম জিতলো, জয়নগর জিতলো, এমন করে দার্জিলিং থেকে শুরু করে সাগরদিঘি থেকে শুরু করে মালদা মুর্শিদাবাদ ঝাড়গ্রাম পর্যন্ত সবাই যদি যাদের উদ্যোগে তাদের বাম এবং আইএসএফের জোটের প্রার্থীকে জেতায়, তাহলে তো এমনি 148-এর ম্যাজিক ফিগার পার হয়ে গেলাম। অত ভেবে লাভ কি হবে? একটা ভুল কথা ছড়ানো হচ্ছে, যদি ত্রিশঙ্কু হয়ে যায়, ত্রিশঙ্কু হয়ে যায় নাকি কি বলে আপনার বামেরা নাকি কি বলেছে তৃণমূলকে জয়েন করবে, এইসব কথা বলেছে। একটা চোরেদেরকে কোনোদিন সাপোর্ট দেওয়া যাবে? এই যে চুরি করে আর যে চুরিকে সাপোর্ট করে তার কি হয়? একটা প্রকাশ্য আরএসএস, একটা গোপনে আরএসএস, দুটি আরএসএস। আর আমাদের লড়াই সংগ্রাম আরএসএসের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। সুতরাং যারা এই বলে বিভ্রান্ত করছে তাদের কথায় বিভ্রান্তিত হবেন না আপনারা। আপনাদের কাছে অনুরোধ করব, আপনার মূল্যবান ভোট নষ্ট করবেন না, এদিক ওদিক দেওয়ার কোনো প্রয়োজন নেই। আগামী 29শে এপ্রিল ইভিএম মেশিনের 2 নম্বর বোতাম টিপে কাস্তে হাতে তারা চিহ্নে আমাদের অভিদা, এই রাজারহাট নিউ টাউন তৈরির কারিগর আমাদের অভিদার বাবাকে আপনারা সবাই জানেন, আমাদের গৌতম বাবু সবার শ্রদ্ধেয় সম্মানীয় মানুষ, তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই আশা আমরা করছি। আশা রাখতে পারি তো নাকি?
আপনাদেরকে আরেকটা দায়িত্ব দেব, নিতে পারবেন? কারা দায়িত্ব নিতে পারবেন? হাত তুলুন তো। কঠিন দায়িত্ব দেব। হাত যখন তুলেছেন, ভয় নাই, ভোট চাইবো না, আমি একটা দায়িত্ব দেব। হাত তুলিয়ে অদা করিয়ে ভোট আমি নিতে পারবো না। আমি মমতা ব্যানার্জির মতো মিথ্যাচার করে আমি ভোট নিতে পারবো না। একটা কাজ করতে হবে, আপনারা বাড়ি যাবেন, আপনাদের বাড়ি গিয়ে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে এটা বলতে হবে যে এবার নির্বাচনে আমরা কি করব, ভাইজানের সমর্থিত প্রার্থী কমরেড সপ্তর্ষি দেব, যাকে আমরা অভিদা নামে চিনি, তাকে বিপুল ভোটে আমরা জয়যুক্ত করব, ইভিএম মেশিনের 2 নম্বরে ভোটটা দেবো। এটা প্রচার করতে পারবেন? এটা প্রচার করতে পারবেন? আর একটা ঘোষণা দিই, এখানে আইএসএফের শুভাকাঙ্ক্ষী যারা এসেছেন, আইএসএফের নেতৃত্ব যারা এসেছেন, আমাদের প্রিয়াঙ্কা আছে কোথায়, আমাদের নেতৃত্বরা আছে, আমাদের কোথায় গেল ওরা, সাবুদ্দিন মার যারা আছে তো আছে, এরা আছে, এটুকু বলে দিই আপনাদের, আপনারা নিশ্চিন্তে থাকুন। আপনারা জানি আমাদের আইএসএফের যারা রাজারহাট নিউ টাউনটাকে তারা চেয়েছিল যেখানে কম্পিটিশন করার জন্য, কিন্তু বৃহত্তর স্বার্থের জন্য আমরা অনেকটাই স্যাক্রিফাইস আমাদের করতে হয়েছে। তাই আমি আপনাদের বলবো এদেরকে দেখিয়ে যেখানে আপনারা ইভিএম মেশিনে 2 নম্বর সুইচটা টিপবেন তথা কাস্তে হাতুড়ি তারা চিহ্নকে ভোট দেবেন, জানবেন এটাই খাম চিহ্নকে ভোট দেওয়া হচ্ছে, এই লড়াইটা করছে। ঠিক যেভাবে মধ্যম গ্রামে খাম চিহ্নকে ভোট দেওয়া মানে কমরেডটা মনে করে ওখানেই ওটা হচ্ছে কাস্তে হাতুড়ি তারা চিহ্ন, ওটাই সিংহ চিহ্ন তারা মনে করছে, ঠিক আমরাও এটাকে মনে করি। এই বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। 2টো কথা শুধু বলবো, এসআইআর আর কি গো মনে আছে, ওয়াকাফ। মমতা ব্যানার্জি ওয়াকাফ সম্পত্তি বাঁচানোর কথা বলেছিল 2011 সালের আগে। তিনি ঘোষণা দিয়েছিলেন ক্ষমতায় আসলে ওয়াকাফ সম্পত্তি উদ্ধার করব। এই নওশাদ সিদ্দিকী বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে প্রশ্ন করেছিল যে আপনি বলুন কত বিঘা ওয়াকাফ সম্পত্তি উদ্ধার করেছেন আপনার পিরিয়ডে। উত্তর দিতে পারেনি, শুধু বলছে এই করেছি সেই করেছি, অত বিঘা তত বিঘা, এক্স্যাক্ট ফিগারটা বলতে পারেনি। বলছে আমি অনেক জায়গা উদ্ধার করেছি, আর আমি বলে যাচ্ছি কত বিঘা বলুন। কিন্তু দায়িত্ব নিয়ে বলছি উদ্ধার হয়নি, বেহাত হয়েছে। আর ওয়াকাফ সংশোধনী আইন মানব না বলেছিল, মেনে নিয়েছে। কারণটা কি জানেন? মমতা ব্যানার্জির ক্যাবিনেটের মিনিস্টাররা ওয়াকাফ সম্পত্তি চুরি করে বসে আছে, তা মোদির সাথে হয়তো সেটিং করে নিয়েছে, যতটা লুটার আমি লুটেছি বাকিটা তোমরা লুটবে, আমাদের গুলোতে হাত দেবে না, এটা হতে পারে। আর একটা তথ্য দিয়ে রাখি, অভিষেক ব্যানার্জির যে অফিসটা আছে আপনারা জানেন ক্যামাকি স্ট্রিট, ওইটাও আপনার বাপ দাদার ওয়াকাফ সম্পত্তির ওপরে তৈরি হয়েছে। তাই আপনাদের বলে যায় আগামী দিনে লাল ঝান্ডা খামচিহ্ন সরকার নিয়ে আসুন, সমস্ত সম্পত্তি উদ্ধার করে ওয়াকাফ বোর্ডের হাতে তুলে দেব, একথা বলে যায়। কিন্তু দিল্লি যাওয়ার নিদান দিয়েছে, তো এই সময় এসেছে আমরা একটু দিল্লির পথটা দেখাবো তো নাকি? তাহলে মমতাকে বলে দেবো কি দিল্লি গিয়ে ভোট নাও। দ্বিতীয় এসআইআর এইরকম হয়েছে, কার দোষ? এসআইআরে যে 27 লক্ষ বাঙালি নাগরিক আজকে আতঙ্কিত, এটা সর্বপ্রথম চক্রীর নাম হচ্ছে মমতা ব্যানার্জি, তার সহযোগীর নাম হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী। অর্থাৎ বিজেপি তৃণমূল মিলে নতুন করে বাইনারি তৈরি করতে চেয়েছিল। 2021-এর বাইনারি ছিল সিএ এনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দেব, এক পার্টি বলেছিল অন্য পার্টি বলেছিল রেখে দেবো, এই করে ভোটটা নিয়েছিল। এইবার এই বাইনারি আর কাজ হবে না, তাই না এসআইআর এর বাইনারি করতে চেয়েছিল, যদিও মানুষ বুঝে গিয়েছে ওই বাইনারি খায়নি। কিন্তু আপনাদের বলি এই প্ল্যান করে এটা করা হয়েছে। 12টা রাজ্যে এসআইআর হয়েছে, বিজেপি রাজ্য এসআইআর হয়েছে। কোন রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, কোন রাজ্যে আন্ডার অ্যাডজুডিকেশন, কোন রাজ্যে এরকম র্যান্ডম নাম ডিলিট হয়েছে? একটা রাজ্যের কথা বলবেন, কেরালা তামিলনাড়ুর মতো রাজ্যেও এই ধরনের ধৃষ্টতা সাহস দেখাতে পারেনি। তাহলে পশ্চিম বাংলায় কিভাবে 27 লক্ষ মানুষের নাম বাদ পড়লো? কেরলের মুখ্যমন্ত্রী তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে কালো কোট পরে এসে সুপ্রিম কোর্টে নাচানাচি করতে হয়নি, কিন্তু সেখানেও নাম বাদ দেওয়ার সাহস দেখায়নি। তাহলে পশ্চিম বাংলায় দেখানো কেন? সেই জ্যোতিবাবুর কথাটা মনে পড়ে যাচ্ছে, সরকার না চাইলে দাঙ্গা হয় না, যেমন সরকার চাইলে না চাইলেও নাম বাদ পড়ে না। সরকার পশ্চিম বাংলার সরকার চেয়েছে, তাই 27 লক্ষ নাম বাদ পড়েছে। তাই আমাদেরকে বুঝিয়ে দিতে হবে যে বাঙালি বিনয় বাদল দীনেশ, যে বাঙালি বেগম হজরত মহল, যে বাঙালি ফুরফুরার পীর আবু বকর, যে বাঙালিয়া মাস্টারদা সূর্য সেন, যেই বাঙালিরা ব্রিটিশদেরকে তাড়িয়েছিল, সেই বাঙালিদের
আমাদের পূর্বোত্তরসারীদেরকে আজকে আতঙ্কে রেখেছে। তাই আমাদেরকেও দেখাতে হবে যে দিল্লির মোদি আর কলকাতার দিদি এই দুই শক্তিকে বুঝিয়ে দিতে হবে, তুমি আমাদের 27 লক্ষ মানুষকে তুমি আতঙ্কে রাখোনি, 10.5 কোটি বাঙালির বুকে তুমি ছুরি চালিয়েছো। 10.5 কোটি বাঙালি আজকে আতঙ্কিত, 10.5 কোটি বাঙালি আজকে বুকে ব্যথা নিয়ে ভোট দিতে যাচ্ছে, তার মধ্যে 27 লক্ষকে ছেড়ে। তাই যারা 7 কোটি সামথিং ভোট দিতে যাচ্ছে, টোটাল যারা আছে আমাদের বুকে ব্যথা লেগেছে। তাই আমাদের 27 লক্ষ মানুষের নাম তুমি ডিলিট করেছো তোমরা চক্রান্ত করে। এই নির্বাচনে আমরাও বিজেপি তৃণমূলের এই চক্রান্তের জবাব দেবো, সব ভোট জোটে হবে আর বিজেপি তৃণমূলকে খালি হাতে ফেরাবো। এই প্রস্তুত নিতে হবে তো নাকি? রাজি আছেন? রাজি আছেন তো? তাহলে আপনারা বাড়ি বাড়ি গিয়ে এটাই প্রচার হোক যে আগামী 29 এপ্রিল সকাল সকাল ইভিএম মেশিনে 2 নম্বরে ভোট দিয়ে কাস্তে হাতুড়ি তারা চিহ্নকে ভোট দিয়ে কমরেড সপ্তর্ষি দেব মহাশয়কে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। ধন্যবাদ। এই স্লোগানটা দেন। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। এই চুপচাপ চুপচাপ, এই বাঁচার মতো বাঁচতে, এই বাঁচার মতো বাঁচতে, এই চুপচাপ চুপচাপ। ইনকলাব জিন্দাবাদ। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজানকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমাদের এই সভা চলবে এবং আমাদের মধ্যমগ্রাম বিধানসভায় যেমন আপনারা খাম চিহ্নে ভোট দেবেন, সেখানে সিপিআইএম এবং ফরওয়ার্ড ব্লকের নেতৃত্ব খাম চিহ্নে ভোট দেবে। সেভাবে আবার রাজাহাট নিউ টাউনে যারা আইএসএফ কর্মী আছেন, বন্ধু আছেন, তারা হচ্ছে কাস্তে হাতুড়ি তারাই ভোট দেবেন। এখন আমি আচ্ছা, গাড়ির ওখানে যারা ভিড় করছেন একটু ছেড়ে। আজকে যারা এই সভায় উপস্থিত হয়েছেন এই প্রখর রোদে, তাদের সবাইকে আমরা আইএসএফ এবং সিপিআইএম এর পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই সভা আনুষ্ঠানিকভাবে আমরা শেষ ঘোষণা করছি। ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ, আইএসএফ সিপিআইএম জিন্দাবাদ। ভোট দিন বাঁচতেন, ভোট দিন বাঁচতেন। মা বোনেরা বাঁচল জোট, মা বোনেরা বাঁচল জোট, শ্রমিক কৃষক বাঁচল জোট, ছাত্র যুব বাঁচল জোট। ইনকলাব জিন্দাবাদ, পাড়ায় পাড়ায় বাঁচল জোট। ভোট দিন বাঁচতেন, বাঁচতে গেলে লড়তে হবে, বাঁচতে গেলে লড়তে হবে। লড়াই 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 চাই, লড়াই 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 চাই। এ লড়াই করবে কেন? এ লড়াই করবে কেন? বেকার যুবকদের কাজের দাবিতে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। ভাইজান জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। দিকে দিকে
করুন। দিকে দিকে জোট প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করুন। ইনকিলাব জিন্দাবাদ। একটি ঘোষণা, আমরা যারা আমাদের রাজারহাট নিউ টাউন 115 বিধানসভা কেন্দ্র থেকে এসেছি, আমাদের সমস্ত কর্মী, দরদি, বন্ধু, নেতৃত্ব সবাই মিলে আমাদের সার্কুলার ছিল আজকের বাড়ি ফিরে গিয়ে যে যার বুথে নিজেদের কর্মীদের নিয়ে বসবো এবং পরিকল্পনা করব আগামী 29শে এপ্রিল কেমন করে সকাল সকাল ভোট দিতে হবে এবং নিজেদের বুথকে রক্ষা করে ভোট লুটেরাদের পিটিয়ে বৃন্দাবন ছুটিয়ে দিতে হবে, এই আহ্বান করে আগেই সভা শেষ করেছে এবং এই ঘোষণাটি আপনাদের কাছে রাখলাম। স্বাস্থ্য পরিষেবায় কি কোনো উন্নতি হয়েছে? অর্ধেক অপারেশন করে আরো টাকার দাবি। কাজগড়ায় নিউ টাউনের বেসরকারি হাসপাতাল। আবার শহর নিউ টাউন জ্যোতিবসু নগর, সেইখানে কি সরকারি হাসপাতাল তৈরি হয়েছে? নিউ টাউনের বেসরকারি হাসপাতালে তুমুল বিক্ষোভ, ক্ষোভে ফেটে পড়ল রোগীর পরিবার। স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে দাঁড়িয়েও প্রবল কাজ করবার সুযোগ পেয়েছে। রেগজোয়ানি হাসপাতাল, রাজারহাটের